অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের সাথে মানে ওয়ালেটের একটা বড় লিঙ্ক আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওয়ালেটে টান পড়লে চোখের চিকিৎসা হয়। এটা একটা অদ্ভুত রোগ। এই রোগটা তো নর্মালি ইন্ডিয়াতে সারানো যায় না। ওই যে আমরা ক্যাটল ক্লাস বলে আমাদের জন্য স্বাস্থ্যসাথী, আর সে সে হচ্ছে গিয়ে দেবতা ক্লাস, সেই জন্য তার বিদেশ যাত্রা। আম, তো এতে তো নিজেরই ক্রিটিসিজম। ইনফ্যাক্ট উনি যখন ওই ক্যাম্পগুলো করছিলেন তখন মনে হয় আমি আপনাদেরই প্রোগ্রামে বলেছিলাম যে এটা তার সরকারের প্রতি একটা অত্যন্ত বাজে মানে ইমপ্রেশন তৈরি করছে যে তার মেডিকেল সিস্টেম এতই ব্রোকেন যে সেটা কোনো হসপিটালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না, তাকে আবার ক্যাম্প করতে হচ্ছে। অভিষেকের কিছু হবে না। তো অভিষেকের হতে গেলে আরও অনেক সিরিয়াসলি জিনিসটাকে ওকে বেঁধে ফেলা উচিত ছিল এতদিনে। আম, মানে এটার জন্য সরকার পরিবর্তন হওয়ার তো অপেক্ষা রাখার দরকার না, কারণ এটা সেন্ট্রাল এজেন্সির তদন্ত। আমি এটাতে সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করতে চাই, কারণ এগুলো অনেক আগে থেকে তাদের ভরে ফেলা উচিত ছিল। আমার মনে হয় এখন এনাফ প্রমাণ আছে তাকে অ্যাটলিস্ট কিছুদিন জেলে রাখার জন্য। এখন সুমিত আসবে, অমিত আসবে, সেই অপেক্ষায় থাকতে গেলে সে এগুলো, আমার মনে হয় এটা জাস্ট অজুহাত। হ্যাঁ, সুমিতকে কান টানলে মাথা আসবে, আরে মাথা তো হাতেই আছে, তারপরে আবার কান টানতে যাব কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের সাথে মানে ওয়ালেটের একটা বড় লিঙ্ক আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওয়ালেটে টান পড়লে চোখের চিকিৎসা হয়। এটা একটা অদ্ভুত রোগ। এই রোগটা তো নর্মালি ইন্ডিয়াতে সারানো যায় না, সেই জন্য বারবার যেতে হয়। তো এই যে এত টাকা সিজ হচ্ছে, এত জায়গায় তার এগেনস্টে কেস চলছে, তো অবভিয়াসলি তার কিছু ঘাটতি পড়েছে ফান্ডের। তো বারবার সেই জন্য তার বিদেশে যাওয়া। আর তার রোগটা হচ্ছে অ্যাকচুয়ালি মায়োপিক। হ্যাঁ, মায়োপিয়া যেটা বলে, যে সে দূরেরটা দেখতে পায় না। কারণ যদি সে যে পজিশনে ছিল সেখানে দাঁড়িয়ে যদি দূরেরটা দেখতে পেত, তাহলে এই ধরনের ছোটোখাটো ভুল করে লোভের বশবর্তী হয়ে আমাদের বাংলার এত বড় ক্ষতি করতো না, আর নিজেরও এই কিছু 30টা বাড়ি আর জন্য নিজের এই অল্প বয়সে কেরিয়ারটাকে নষ্ট করতো না, এবং বাকি দিনগুলো জেলে কাটানোর ব্যবস্থা নিজে করতো না। ওনার অ্যাকচুয়াল রোগ হচ্ছে মায়োপিয়া, এবং সেইটার চিকিৎসা বেসিক্যালি ইন্ডিয়াতেই হতে পারে। আর ইন্ডিয়া থেকে পালানোর জন্য চোখের অজুহাত দেওয়ার খুব একটা যুক্তি নেই। এখন এটা দিনের মতন পরিষ্কার যে এটা নিয়ে সুপ্রিম কোর্ট কেন সবাই বুঝতে পারে, লোক বিদেশ থেকে আমাদের দেশে চিকিৎসা করতে আসে। ইন্ডিয়াতে হসপিটাল ট্যুরিজম ইজ ওয়ান অফ দ্য বিগার সোর্স অফ রেভিনিউ। সেইখানে তাকে একদম যেতে হচ্ছে বাইরে। আমার যতটুকু শুনেছিলাম জন হপকিন্সে যায়। তো সেইখানে মানে ইটস ইটস জাস্ট রিডিকুলাস যে বারবার আমরা অ্যালাউ করেছি ওকে। ও তো বহুবার পালানোর সুযোগ পেয়েছে। ওর নিশ্চয়ই আফসোস হচ্ছে যে এতবারের মধ্যে কেন পালায়নি। ভেবেছিল ডিজে ঠিজে বাজবে তারপরে, কিন্তু এবার ফাইনালি যাওয়ার আগে যেতে চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট রাইট ডিসিশন নিয়ে তাকে আটকালো। তবে এখানে প্রশ্ন হচ্ছে যে একজন সাধারণ অভিযুক্ত তারাও কি এই ধরনের আইনি সুযোগ পেতেন যতটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিভিলেজড হয়ে পান? অবভিয়াসলি পেতেন না, তাদের সেই অ্যাক্সেস নেই, তাদের সেই টাকা নেই। আজকে কপিল সিব্বল আর এই মানু সিংভিকে দাঁড় করানোর জন্য যে পার ডে 10-20 লাখ টাকা করে কোর্টে স্পেন্ড করতে হয়, সেই ক্ষমতা কজনের আছে? তো সে করছে। তো সে প্রিভিলেজড ক্লাস অলওয়েজ। তার পিসি মুখ্যমন্ত্রী থাকার জন্য সে তার প্রচুর দুর্ব্যবহার করেছে তার প্রিভিলেজের। এটা ওয়ান অফ দোজ টাইপ অফ মিসইউজ অফ প্রিভিলেজ। স্যার, আপনি একটু আগেই বললেন যে আমাদের দেশে এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে উন্নত থেকে উন্নততর চক্ষু চিকিৎসা করা সম্ভব। এমনকি বিচারপতিদের যে পর্যবেক্ষণ সেটিও কিন্তু একই কথা তারা বলেছেন আর কি। তাহলে এই বিদেশে চিকিৎসার জন্য এত জোরাজুরির কারণ কি? রাজ্যের যে সমস্ত নাগরিকরা ছিলেন এতদিন পর্যন্ত 15 বছর ধরে স্বাস্থ্যসাথী, তারপরে তার সেই বিখ্যাত সেবাশ্রয় ইত্যাদি বহু প্রকল্প নিয়ে তো এমপি সাহেব অনেক গলা ফাটিয়েছিলেন। আবার এখন তিনি বলছেন এই সমস্ত নাকি তিনি ততটা ভরসাই করেন না। এই বিষয়টাকে কিভাবে দেখবেন? ওই যে আমরা ক্যাটল ক্লাস বলে আমাদের জন্য স্বাস্থ্যসাথী, আর সে হচ্ছে গিয়ে দেবতা ক্লাস, সেই জন্য তার বিদেশ যাত্রা।
তো এতে কি, এতে তো নিজেরই ক্রিটিসিজম। ইনফ্যাক্ট উনি যখন ওই ক্যাম্পগুলো করছিলেন তখন মনে হয় আমি আপনাদেরই প্রোগ্রামে বলেছিলাম যে এটা তার সরকারের প্রতি একটা অত্যন্ত বাজে মানে ইমপ্রেশন তৈরি করছে যে তার মেডিকেল সিস্টেম এতই ব্রোকেন যে সেটা কোনো হসপিটালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না, তাকে আবার ক্যাম্প করতে হচ্ছে। ক্যাম্প কোথায় করে? যেখানে রেফিউজিরা এসে বসে সেই সব জায়গায় এসে গিয়ে মেডিকেল ক্যাম্প হয়। হ্যাঁ, এখানে একটা আমাদের এস্টাবলিশ স্টেট, তার এত মেডিকেল বাজেট, সেখানে গিয়ে সে ক্যাম্প করার কথা ভেবেছে এবং সেই দিয়ে ভেবেছে মানুষের মন জয় করবে। তো কোনোটাই হয়নি। আর তার এতে আম, তার কোনো সে নিজেও জানে এগুলো সব ফ্লড ব্যবস্থা। তো সেই জন্য সে ভরসা না রাখতে পারাটাই স্বাভাবিক। আমরাও শুধু মেডিকেল সিস্টেম কেন, এই মেডিকেল সিস্টেম যারা চালু করেছে মানে তৃণমূল, তাদের ওপরও মানুষ ভরসা রাখতে পারেনি বলেই আজকে তাদের এই অবস্থা। স্যার, তবে রাজ্যের একাংশের মানুষের মানে ধৈর্যচ্যুত তারা হচ্ছে না আর কি, ধৈর্যচ্যুতি ঘটছে বলতে পারি। তো তারা বলছেন যে এই সব মানুষদের আলটিমেটলি কিছুই হবে না, তারা হয়তো ক্ষমতা বা টাকা পয়সার মানে জোরে তারা মানে বেকসুর খালাস পাবেন কিংবা ছাড় পেয়ে যাবেন বলা যেতে পারে। তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলা যে সমস্ত তদন্তগুলি রয়েছে, যে সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, সেগুলির গতি কি আরও বৃদ্ধি করা উচিত বলে মনে হয়? অবশ্যই বৃদ্ধি করা উচিত আমাদের, এবং সাধারণ মানুষের মধ্যে যদি এই জাস্টিস সিস্টেমের ওপর, যেখানে দ্য দ্য কী বলে, ওয়েলদি অ্যান্ড মাইটি এরা যখন প্রতিবার বেরিয়ে যায়, যেমন 2G স্ক্যাম, আমাদের এশিয়ান গেমসের স্ক্যাম, পরপর আমরা দেখেছি কোল স্ক্যাম, যখন একের পর এক মন্ত্রী বেরিয়ে গেছে, হ্যাঁ, তো তাদের আজ অবধি কোনো শাস্তি হয়নি। তো আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোনো শাস্তি প্রকৃতভাবে হবে, হ্যাঁ, সেটা আমাদের আশা করা যায় না। এই ছুটকো ছাটকা যেরকম ওই বীরভূমের কী নাম ওর, অনুব্রত, হ্যাঁ, এরা 2 বছর খাটবে, মদন মিত্রের মতন যারা আউট অফ ফেভার হয়ে যাবে তারা 2 বছর করে খেটে আসবে, কুণাল ঘোষ খেটে আসবে। অভিষেকের কিছু হবে না। তো অভিষেকের হতে গেলে আরও অনেক সিরিয়াসলি জিনিসটাকে ওকে বেঁধে ফেলা উচিত ছিল এতদিনে। মানে এটার জন্য সরকার পরিবর্তন হওয়ার তো অপেক্ষা রাখার দরকার না, কারণ এটা সেন্ট্রাল এজেন্সির তদন্ত। আমি এটাতে সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করতে চাই, কারণ এগুলো অনেক আগে থেকে তাদের ভরে ফেলা উচিত ছিল। একটা লজিক হয়তো ছিল যে ভোটের আগে করলে পাবলিক সিম্প্যাথি তাদের দিকে যাবে, কিন্তু সেইটার জন্য হয়তো ওয়েট করছিল, সেটা আমিও ভেবেছিলাম যে এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেককে যদি অ্যারেস্ট করে, পাবলিক সিম্প্যাথিতে ওরা আবার জিতে ফিরে আসবে। কিন্তু এখন যখন সেই সিনারিওটা নেই, তাহলে তার কোনো তাদের দেরি হওয়ার মানে কোনো কারণই নেই। একটা রাতও আজ অবধি তারা জেলে কাটায়নি, কিছু ইন্টারোগেশনের জন্য গেছে, মমতা তো ডাকও পায়নি। তো এটা মোটেই মানে ভরসা রাখার মতন পরিস্থিতি আমিও মনে করি না। তো এই যে সুমিতকে ধরতে পারলেই কি আসলে সেই কান টানলে মাথা আসার মতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক মানে কি বলবো কুকীর্তি, এমন এমন কিছু প্রমাণ সেই সমস্ত কিছু তদন্তকারীদের হাতে এসে যাবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় এখন এনাফ প্রমাণ আছে তাকে অ্যাটলিস্ট কিছুদিন জেলে রাখার জন্য। এখন সুমিত আসবে, অমিত আসবে, সেই অপেক্ষায় থাকতে গেলে সে এগুলো, আমার মনে হয় এটা জাস্ট অজুহাত। হ্যাঁ, সুমিতকে কান টানলে মাথা আসবে, আরে মাথা তো হাতেই আছে, তারপরে আবার কান টানতে যাবো কেন? মাথাটাকে আগে ধরো। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি তোলাবাজির বিরুদ্ধে 15 দিনের একটি আলটিমেটাম দিয়েছেন, কিন্তু তারপরেও দমদমের একটি ঘটনা সামনে এসেছে আর কি, আমরা দেখেছি, যদিও এটিকে বিক্ষিপ্ত ঘটনা বলে বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তো এতে কি সরকারের ভাবমূর্তি কোথাও না কোথাও প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে বলে আপনি মনে করেন? না, ডেফিনেটলি ভাবমূর্তিতে তো একটা ইম্প্যাক্ট আসবে, তবে যে কথাগুলো শ্রমিকদা বলেছেন সেটা এত পরিষ্কারভাবে এবং এত স্পষ্টভাবে আগে কোনো দিন আগের সরকার বলেনি। তারা স্কিম নিয়েছিল কাটমানি ফেরত দেওয়ার, হ্যাঁ, উইচ ইজ অ্যান অ্যাডমিশন যে আমরা কাটমানি নিতাম। আজকে আমাদের বিজেপি প্রেসিডেন্ট, স্টেট প্রেসিডেন্ট যেটা বলেছে সেইটা হতে পারে, এক আধ জায়গায় লিকেজ হতেই পারে, সেটা
এবং এইটার যখন অ্যাওয়ারনেস বাড়বে, পাবলিক প্রেশার বাড়বে, সেগুলোও চলে যাবে। বাট এই যে লিডারশিপ ডিরেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই যে বেঁধে দেওয়া যে ভালো তৃণমূল, বাজে তৃণমূল, প্লাস এই ধরনের তোলাবাজি, এইগুলোর এগেনস্টে, এগুলো খুব ওয়েলকাম স্টেপ। এবং আমার মনে হয় এটা শুধু লিডারশিপের একার দায়িত্ব নয়, যারা অন দ্য গ্রাউন্ড কর্মী আছে, আমাদের মতন লোকজন যারা আছি, তা আমাদেরও একটা দায়িত্ব আছে যে এই যারা তোলাবাজির সাথে যুক্ত তাদেরকে সামনে এনে এক্সপোজ করা, পার্টিতে ইনফর্ম করা, যাতে তাদের এগেনস্টে দৃষ্টান্তমূলক যদি কয়েকটা শাস্তি নেওয়া মানে শাস্তি দেওয়া হয়, তবে গিয়ে এইটা ক্লিন আপ হবে এই সিস্টেমটা। অন্যদিকে আরও একটি প্রশ্ন উঠে আসছে, সেটি হচ্ছে ক্ষমতায় আসার মাত্র 3 মাসের মধ্যে যদি দলের সভাপতিকেই এই তোলাবাজির বিরুদ্ধে কড়া সতর্কতা দিতে হয়, তাহলে কি আইন শৃঙ্খলা বা সাংগঠনিক নিয়ন্ত্রণে কোনো ঘাটতি রয়েছে? আইন শৃঙ্খলা নয়, অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের এই 15 বছর এবং তার আগে সিপিএমের একটা একটা কালচারাল মানে ব্যাংক্রাপসির মধ্যে দিয়ে আমরা চলে গেছি। আমাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা, অনেস্টি, হ্যাঁ, সবাই আমরা মানে বাঙালিদের একটা জেনারেল টেন্ডেন্সি হয়ে গেছে সহজে বাজিমাত করে দেবো, হ্যাঁ, এবং এই সহজ পথটা নিতে গিয়ে এই ধরনের কম্প্রোমাইজের মধ্যে তারা চলে যায়। এবং এটা আমি বলবো মোস্টলি কালচারাল, এটা 3 মাসে ফিক্স হওয়ার নয়। এটা মানে যেরকম নেতাজি বলেছিলেন যে আমাদের দেশের যে অবস্থা, স্বাধীনতার পরে অ্যাটলিস্ট 2 বছর বা কত বছর মিলিটারি শাসন রাখা উচিত, যাতে মানুষের চরিত্র গঠন হয় দেশের। তো সেইটা আমাদের তো হয়নি। আমরা তো আজকে 15 বছর প্লাস আরও 35 বছর, মানে প্রায় 50 বছর আমরা একটা অদ্ভুত করাপ্টেড সিস্টেমের মধ্যে দিয়ে বড় হয়েছে। তো সেইখানকার যারা আউটপুট, তারা যে সুযোগ পেলেই করাপশন করবে না, হ্যাঁ, সেটার গ্যারেন্টি তো মানে কোনো পার্টি নিতে পারবে না। সেটা কোনো পার্টি নিতে পারবে না, সেটা মানে ঘরে ঘরে পুলিশ বসালেও আটকাতে পারবে না। তো এইটা নিজেদের ভেতর থেকে আসা উচিত এবং দেশের প্রতি ভালোবাসা, বাংলার প্রতি ভালোবাসা দিয়ে জিনিসটাকে মানে ওটাকে তৈরি করাটা অ্যাকচুয়ালি আমাদের দরকার। আমার মানে আমি মনে হয় আগে একবার বলেছিলাম যে এই পাড়ায় পাড়ায় আমাদের একটা করে এই হিন্দুত্ব বা এই ধর্ম চেতনার ক্যাম্প বা ওই মানে যেরকম সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট হয় না, ওরকম ট্রিটমেন্ট হাউস তৈরি করতে হবে। যে যাদের আমরা ভুলে গেছি, মানে নর্মাল লোক ভুলে গেছে যে সহজটা কতটা শক্ত। মানে বেসিক্যালি যেটা হয়েছে যে সহজটাই এত শক্ত লাগে যে যে তারা বিপথে চালনার জন্য একদম উঠে পড়ে লেগেছে। অন্যদিকে তসলিমা নাসরিন তিনি ফিরে এলেন বাংলায় এতদিন, প্রায় 19 বছরের একটি নির্বাসন কাটিয়ে। পরিবর্তনের পরেই বিজেপি শাসিত আর কি রাজ্য সরকার সর্বতোভাবে তাকে শুধুমাত্র স্বাগত জানালেন তাই নয়, তার সমস্ত রকমের সিকিউরিটি নিশ্চিত করলেন, যেটি পূর্বতন দুটি সরকার দিতে পারেনি। তসলিমা নাসরিন একটি মন্তব্য করেছেন যে মাদ্রাসাতে জেহাদি তৈরি করা হয়, মাদ্রাসা কাইন্ড অফ জেহাদি তৈরির একটা ঘাঁটি আর কি, এবং মাদ্রাসা বন্ধের পক্ষেও তিনি সওয়াল করেছেন। তসলিমার এই মন্তব্যের পাল্টা দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলছেন তসলিমা নাসরিন সে আবার কে, ও না হিন্দু না মুসলিম, ও আসলে নর্দমার একটি কীট, ড্রেনের দুর্গন্ধ। একজন মহিলা সম্পর্কে, সর্বোপরি একজন লেখিকা সম্পর্কে, সমাজ সচেতক সম্পর্কে এই ধরনের মন্তব্য এক রাজনৈতিক নেতার, কিভাবে দেখছেন? মানে কি বলবো, মানে অত্যন্ত দুঃখজনক, আপত্তিকর এবং ভৎসনার উপযুক্ত এই মন্তব্য। সে আগে লাইব্রেরি মিনিস্টার ছিল এবং চিরদিনই অসভ্য। ওই অসভ্যতাটা তার নতুন নয়, বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখেছি তার মন্তব্যে বিভিন্নভাবে অসভ্যতা বেরিয়ে পড়েছে। তো সে একজন মহিলার সম্বন্ধে এরম কুরুচিপূর্ণ মন্তব্য করছে, এটাতে তার ধর্মের লোকেদের তার প্রতি কি বলে না, তাকে তিরস্কার করা উচিত। এটা আমাদের বলার কথা না, এটা অন্য ইমাম, অন্য মুসলিমরা তাকে বলবে যে এই কথাটা যেটা তুমি বলছো এটা ঠিক বলছো না, এটাকে তোমার উইথড্র করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ, তুমি না হিন্দু না মুসলিম, আরে ও তাসলিমা তো কবেই বলে দিয়েছে যে সে এথিস্ট।
সে তো না হিন্দু, সে তো কোনো দিন ক্লেম করেনি সে মুসলিম বা সে হিন্দু, আর হিন্দু হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না সেখানে। আর মাদ্রাসা বন্ধ করা, মাদ্রাসা বহু ইসলামিক কান্ট্রিতে মাদ্রাসা চলে না, কারণ মাদ্রাসার যে কোর্সওয়্যার সেটা অনেক প্রাচীন। সেইটা দিয়ে আজকের ডেটে এআইয়ের যুগে মুসলমান ছেলে মেয়েরাই বঞ্চিত হচ্ছে নতুন সুযোগ সুবিধা থেকে। এতে কারোর কোনো ক্ষতি হচ্ছে না। আজকে ওই ছেলেগুলো মাদ্রাসাতে শিখে গিয়েই শুধু ওই গেঞ্জির কারখানা, হ্যাঁ, রাজমিস্ত্রির কাজ, এর মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, আমাদের এই যে লেবার যেটা আসছে মুর্শিদাবাদ আর এই থেকে, এগুলো তো সব এই মাদ্রাসা শিক্ষিত। মাদ্রাসা শিক্ষিত কোথাও কাজ না পেয়ে এখানে এসে মাথায় করে ইট নিয়ে ঘুরছে, তাই না? তারা যদি তাদের বাচ্চাদের সেই ভবিষ্যৎ দিতে চায় তাহলে পড়াক মাদ্রাসায়, পড়াক মাদ্রাসায়। আর যেটা তাসলিমা বলেছেন ঠিক কথা, যে মাদ্রাসা শিক্ষা দিয়ে তো কোনো কর্ম উপযোগী স্কিল নেই, সেটাতে তো ওখান থেকে কিছু বেরোবে না। আরও 4টি ইমাম হতে পারে, ইমাম হয়ে কি হবে? হ্যাঁ, ভাতা পাবে, সে ভাতাও তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে তাদেরকে মাদ্রাসা বন্ধ হওয়ার সবচেয়ে হওয়া উচিত আমিও মনে করি, এবং বন্ধ হওয়ার থেকেও ধর্মীয় শিক্ষা থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। সে তার ধর্মের কথা তার সন্তানকে শেখাবে, সেটা অ্যাবসলিউটলি ইম্পর্ট্যান্ট, কিন্তু সেটা বাড়িতে শেখাক। আমাদের বাড়িতে যেরকম পুজো আচ্চা মাধ্যমে আমাদের বাচ্চারা আমাদের হিন্দু সংস্কৃতি শেখে, সেরকম ইসলামেও শিখুক তারা বাড়িতে, তার বাবারা শেখাক, যারা এতদিন মাদ্রাসা থেকে পড়ে পাশ করেছে, তা আগের জেনারেশন, তারা শেখাক তাদের ছেলে মেয়েকে। তার জন্য স্কুলে পাঠিয়ে মাদ্রাসা স্কুলে পাঠাতে হবে কেন? আর যদি পাঠাতে হয় তাহলে প্রথম 5 বছর মানে ক্লাস 5 অবধি নর্মাল স্কুলে পড়িয়ে তার মধ্যে জাতীয়তাবাদ এবং অন্যান্যর সাথে যে সে সমতুল্য মানে সমান জায়গায় দাঁড়িয়ে আছে, সেটাকে আগে ইনশিওর করা হোক সরকারের তরফ থেকে, যে ক্লাস 5 অবধি সব বাচ্চা একই স্কুলে যাবে। তারপরে যদি তার বাবা মা চায় তাকে মাদ্রাসাতে দিতে, সে দিক। তাহলে কি হবে, ততদিনে সেই বাচ্চাটার অ্যাটলিস্ট কিছু বোধশক্তি হবে, হ্যাঁ, 10-12 বছর বয়স অবধি, যে সে বুঝতে পারবে সে যে ভারতের নাগরিক, হ্যাঁ, সে যে পাকিস্তানে জন্ম নেওয়া, মানে এই যে ইমামদের বোঝানো ভুল বোঝানোগুলোকে বুঝতে পারবে, রাস্তায় যাবে না। সিদ্দিকুল্লাহ চৌধুরী আরও একটি মন্তব্য করলেন, এই যে খুব সম্প্রতি নির্দেশিকা জারি হয়েছে যে সমস্ত মসজিদ থেকে ওই অত্যন্ত তারস্বরে যে মাইক বাজানো যাবে না এবং সেই মাইক খুলে নিতে হবে আর কি, সেরকমটাই। তবে এখানে সিদ্দিকুল্লাহ বলছেন যে হাইকোর্টে কেস হয়েছিল, আমিও সেই কেসে ছিলাম। 1 এপ্রিল 1996 উনি ডেসিবেল বেঁধে দিয়েছেন, মাইক নামাতে বলেননি। উনি এক্ষেত্রে আর কি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেছেন আর কি। তিনি এছাড়াও বলছেন যে কে পুলিশ, কে অধিকার দিয়েছে, মন্দিরের লোকজনকে ডাকুন তো, থাপ্পড় মেরে গাল লাল করে দেবে। মসজিদদের ইমামদের থ্রেট করছেন, আপনার বিরুদ্ধে কেস হবে, হাইকোর্টে দাঁড় করাবো আপনাকে। সুপ্রিম কোর্ট বলেছে সমস্ত রিলিজিয়নকে আজাদি দেওয়ার, মাইক উইদিন ডেসিবেল তারা ব্যবহার করতেই পারে। আপনারা সুপ্রিম কোর্টও মানেন না, হাইকোর্টও মানেন না, কি মানেন আপনারা? উল্টে বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েছেন তিনি। ওনার কোনো আইডিয়া আছে 65 ডেসিবেলটা কি? এই যে আমি আর আপনি কথা বলছি, এটা 30-40 ডেসিবেল পাশে বসে, 65 হলে মানে একটা ঘরের মধ্যে কথা বললে শোনা যায়, সেই লেভেলের 65 ডেসিবেল। আর 65 ডেসিবেলে মাইক বাজালে সে মাইক ও মানে ইমামের কান অবধি পৌঁছবে না, তো তারা তো প্রথম কথা ওই নিয়মটা মানে না। আর 65 ডেসিবেলের নিয়মটা এসছিল তখন আমার যতটুকু মনে আছে কালী পুজোর সময় বাজি ফাটানো নিয়ে, যে সেখানে ওই অত এতে জোরে বাজি ফাটবে না, শব্দবাজি ফাটবে না, অনেক বয়স্ক লোকেরা থাকে, তো সেই কনটেক্সটে এসছিল। এবং সেটা একটা কোনো পার্টিকুলার অকেশন বেসিস, হ্যাঁ, যেটা ধরুন কোনো পুজোর সময় হলো, বা কোনো এই রাত জেগে যে আমাদের বিজয় সম্মিলনীগুলো হতো, বা এই বাজি ফাটানো, সেই সবকে মানে ইভেন্ট বেসিস, নট ডেলি সকাল 4টের সময় উঠে আমি মাইক চালিয়ে দেবো। হ্যাঁ, তোমার ডাকতে হয়, তুমি আজকের দিনে মাইক চালাবে কেন? তোমাদের হোয়াটসঅ্যাপ কল করতে পারো না তোমার মসজিদের লোকজনকে? তাহলেই তো হয়। আজকে টেকনোলজি ইউজ করার কি মানে এতে কি আছে?
যদি তো হ্যাঁ, আগে হজরত মোহাম্মদের সময় অ্যালার্ম ছিল না ফোনে, হাতে ফোনও ছিল না, অ্যালার্মও ছিল না। আজকে তো প্রতিটা, যদি আমি বলি আমার মসজিদের লোককে, ভাই 4টে অ্যালার্ম দাও, হ্যাঁ, সেই অ্যালার্মের সুরটা রাখো তুমি, আল্লাহু আকবার, তো তাতেই ডেকে যে তাকে মাইক ডাকিয়ে মাইক বাজিয়ে সারা পাড়াকে বিরক্ত করার তো কোনো মানে হয় না। শেষ প্রশ্ন থাকছে স্যার, আপনি বারবার বলেছিলেন ভোটের নির্বাচনের আগে, আমাদের চ্যানেলে একাধিকবার আপনি এই কথাটি বলেছিলেন, প্রাক্তন তথা বিতাড়িত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য ভবিষ্যতে একটি ওই রিটায়ারের পরে কি দেওয়া হয়, পেনশনের ব্যবস্থা করা হোক। তো সেইটাই আর কি, সেই বাস্তবতার দিক থেকেই এবারে সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সোশ্যাল মিডিয়া পেজে এলেন এবং তিনি সেখানে এসে জানালেন যে তিনি যে বইগুলি লিখেছেন তার রয়্যালিটি দিয়েই এতদিন পর্যন্ত তার সংসার চলছিল আর কি। ব্যাপক বিক্রিবাট্টা হওয়া সত্ত্বেও পাঠকরা তার বহু বই কিনেছেন, তা সত্ত্বেও বিজেপি সরকার এসে পাবলিশার্সদের বলে তার রয়্যালিটির টাকা বন্ধ করে দিয়েছে, যার ফলে নাকি চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? হ্যাঁ, ওনার কত 150টা না 140টা বই আছে, তো আচ্ছা যাই হোক। না, যদি বিজেপির তো এটা কাজ নয় যে ওনার রয়্যালটির টাকা বন্ধ করে দেওয়ার, তো আমার মনে হয় না বিজেপি এটাতে ইনভলভড। লোকে যেমন ওনাকেও প্রত্যাখ্যান করেছে, ওনার বইকেও প্রত্যাখ্যান করেছে, সেটা ওনার মানতে কষ্ট হচ্ছে, যে কারণে উনি আজ অবধি রিজাইন করতে পারেননি। উনি এখনও নিজেকে বড় লেখিকা ভাবছেন, বড় আর্টিস্ট, এম.এফ হোসেন। হ্যাঁ, এবার বলবে বিজেপি আর আমাকে দুর্গাপুজোয় আঁকতে দিচ্ছে না, তো বিভিন্ন জিনিস সে বলবে। তো তার রয়্যালটির টাকায় সংসার চলতো, কারণ ওইগুলো সে জোর করে তার বইগুলোকে লাইব্রেরি পারচেস করাতো। আজকে এক একটা বই লাইব্রেরি পারচেস 1010 কপি করে হয়। হ্যাঁ, সে ওই রামমোহন লাইব্রেরির থ্রু দিয়ে পারচেস করাতো তার নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে, তো সেইটা থেকেই সে টাকা পেত। এবং সেই জন্যই তার বই যে কোনো পাবলিশারও ছাপতে রাজি হতো, যে সে জানে 1010 কপিতে এমনিই বিক্রি হয়ে যাবে, কারণ এটা তো লাইব্রেরিরা নিতে বাধ্য। তার বই যে সব লাইব্রেরি থেকে এক্ষুনি বার করে দেওয়া উচিত, আর মানে বার করে দেওয়া উচিত যদি মানে গুণগত মান হিসেবে বার থাকলেও ওই বাচ্চাদের নন্টে ফন্টে ওই সেকশানে রাখা উচিত। হ্যাঁ, তো কারণ হ্যাঁ, নন্টে ফন্টের সেকশানে যদি ওনার বই থাকে, থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি একটা নোভেল বা কবিতার বই হিসেবে তার কোনো লাইব্রেরিতে স্থান হওয়া উচিত না। এবং তার দুর্দিনে আমার মনে হয় সরকারি পেনশন আছে তো, এরম তো আমাদের না কান্নাকাটি করে লাভ নেই, ওটা পেনশনটাতেই ফোকাস করুক।